স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছে রাশেদ ইমাম। দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের কাজ। 23 এপ্রিলে জাপান থেকে আসছে দেশের প্রথম মেট্রো রেল। জাপানের কোবে বন্দর থেকে এ মাসেই রওনা হচ্ছে মেট্রো রেলের কোচ ও বগি। মংলা বন্দর হয়ে তা পৌঁছাবে উত্তরা মেট্রো রেল ডিপোতে। প্রথম দফায় ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য প্রস্তুত হয়েছে 5টি স্টেশন। শাহ আলী জয়ের রিপোর্ট। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে মেট্রো রেলের প্রথম ট্রেন। জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি কোম্পানির তৈরি ট্রেনগুলোর জন্য এরই মধ্যে দিয়াবাড়ি ডিপোতে তৈরি হয়েছে প্রায় 11 কিলোমিটারের ট্র্যাক। শেষ হয়েছে ওয়ার্কশপ নির্মাণের কাজও। জানুয়ারিতে কোচ আর ইঞ্জিন পৌঁছানোর কথা থাকলেও করোনার কারণে তা কিছুটা বিলম্ব হয়েছে। জাপানের যে কোবে বন্দর আছে সেই বন্দর থেকে 20 ফেব্রুয়ারি 2021 তারিখ রওনা হওয়ার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এটা প্রায় 2 মাস পর 23 এপ্রিল এটা আমাদের ডিপোতে এসে পৌঁছবে এবং আসার জন্য যে রুটটা আগে নির্ধারণ করা হয়েছিল সেই রুটটাই এখনো আছে। কোবে থেকে মংলা বন্দরে আসবে, মংলা বন্দর থেকে তারপর আমাদের ডিপোতে আসবে। দেশে আসার পর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের জন্য আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। 5টি স্টেশনে দেয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ, বসানো হয়েছে ট্রান্সফরমার। এই ট্রেনের চলাচলের জন্য আমাদের ন্যূনতম 3টা স্টেশনের প্রস্তুতি সম্পন্ন করতে হয়। আমরা এটাকে 5টা স্টেশন পর্যন্ত আমরা এটা প্রস্তুত প্রায় করে ফেলেছি যে যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমরা জুলাই মাস থেকে ট্রায়াল রান শুরু করতে চাই। আমরা মনে করি যে আমরা এখন যেই পর্যায়ে আছি সেই পর্যায় থেকে আমাদের ট্রায়াল রান করা সম্ভব। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতীয় সেট ট্রেনটি জাপান থেকে 15 এপ্রিল রওনা হবে, দেশে পৌঁছবে 16 জুন। আর তৃতীয় সেট ট্রেনটি 13 জুন রওনা দিয়ে পৌঁছবে 13 আগস্ট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মোটরসাইকেল দুর্ঘটনায় বছরে স্থায়ীভাবে পঙ্গু হচ্ছেন 1200 মানুষ, আর 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত অস্থায়ী পঙ্গুত্বের সংখ্যা 10,000-এর বেশি। বেসরকারি এক সংস্থার তথ্য বলছে, গেল জানুয়ারিতে রাজধানী সহ সারা দেশে 159টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 168 জন। বিস্তারিত নাইমাল জিকর প্রতিবেদনে। সড়কে শৃঙ্খলা না মানা ও বেপরোয়া গতির কারণে দিন দিন বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছার দ্রুততম মাধ্যম মোটরসাইকেল হলেও 4 চাকার বাহনের তুলনায় 2 চাকার এই যানে ঝুঁকি 30 গুণ বেশি। গোপালগঞ্জের 19 বছর বয়সী কিশোর মাহমুদুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি ও তার ভগ্নিপতি। প্রাণে বেঁচে গেলেও ভগ্নিপতি হারিয়েছেন 1 পা, আর মাহমুদুল 6 মাস ধরে শয্যাশায়ী রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখন বুঝতেছি যে জিনিসটা লাইফটাই শেষ। একই অবস্থা নোয়াখালীর মারুফের। মোটরসাইকেলে রাইড শেয়ার করে 7 জনের সংসার চলে তার আয়ে। ঘরে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। মোটরসাইকেল দুর্ঘটনায় এখন দিশেহারা। তাদের মতো একই অবস্থায় এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর। হাড়ে যে নিচের অংশটা 4টা ভাঙছে, আর এই জায়গা হলো গোশ নেই। বউ মানে অন্তঃসত্ত্বা, ঠিক আছে, 5 মাসের অন্তঃসত্ত্বা, তারা যে চিকিৎসা করাবো সেই টাকা পয়সা আমার কাছে নাই। বেসরকারি সংস্থার পরিসংখ্যান বলছে, গেল মাসে 159টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন 168 জন, যা দুর্ঘটনায় মোট নিহতের 34.71%। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার 37.23%। জাতীয় পঙ্গু হাসপাতালের হিসেব অনুযায়ী গেল বছর মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত 18,000 মানুষ চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে হাত পা হারানোর রোগীর সংখ্যা অন্তত 1200। বাইক অ্যাক্সিডেন্টে যতটা পঙ্গুত্ব বরণ করে অন্য অ্যাক্সিডেন্টগুলোতে অতটা করে না, অতটা অঙ্গহানি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, মোটরযান কেনা সহজলভ্য হওয়ায় চাহিদার সাথে বাড়ছে দুর্ঘটনাও। বিশৃঙ্খলার মাঝখানে আমি সুযোগ সন্ধানী হব। আমার নির্দিষ্ট সময়ে পৌঁছার জন্য যা যা করণীয়, ফুটপাতে উঠা, ডিভাইডার ডিঙানো, রং সাইডে যাওয়া, একমাত্র মোটরসাইকেল খুব দ্রুত করতে পারে। সুস্থভাবে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা না থাকলেও দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত এর ঝুঁকি সম্পর্কিত বাস্তবতা মানতে চান না মোটরসাইকেল চালকদের অনেকেই। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
গণফোরাম ছাড়ার কারণ ডক্টর কামাল হোসেন নন, তবে দলের অন্যদের সঙ্গে মতবিরোধ ছিল, জানিয়েছেন যোগ দেওয়ার মাত্র 1.5 বছরে গণফোরামের সাধারণ সম্পাদক পদ ছেড়ে যাওয়া ডক্টর রেজা কিবরিয়া। সোমবার বিকেলে গুলশানে নিজ বাসায় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার আগামীর পরিকল্পনা নিয়েও। বিস্তারিত মাসুদ আলাপনের রিপোর্টে। অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া দেশের জন্য কাজ করতে বিদেশ থেকে ফিরে যোগ দিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের গণফোরামে, কিন্তু পদত্যাগ করেছেন সে দল থেকেও। পদত্যাগের পর মুখোমুখি হন গণমাধ্যমের সামনে, জানান দল ছাড়ার কারণ ডক্টর কামাল হোসেন নন। দেশের আসল সমস্যাগুলি নিয়ে এদের চিন্তাভাবনা অত বেশি না। দলে যারা আছেন তাদের মধ্যে যে চিন্তাধারা যেতে হচ্ছে বিরোধী দল হিসাবে কী ধরনের অবস্থান নেওয়া উচিত সরকারের বিরুদ্ধে, এটা নিয়ে কিছু মতের পার্থক্য আছে। গণফোরাম ছাড়ার পর দেশে থাকলেও অন্য কোনো দলে যোগ দেওয়ার কথা ভাবছেন না এই মুহূর্তে। দেশের কোনো পরিবর্তন হলে একটা নির্বাচন হলে আমি ডেফিনেটলি এটাতে অংশগ্রহণ করব আমার এলাকা থেকে। কিভাবে করব দলের পরে চিন্তা করব। ডক্টর রেজা কিবরিয়া মনে করেন গণতন্ত্রের সৌন্দর্য প্রতিবাদ হবে সংসদের ভেতরে বাইরে, কিন্তু দেশে এই অবস্থা অনুপস্থিত। আমি সরে যাওয়াতে এখন তাদের মধ্যে পদবি নিয়ে তারা যে প্রতিযোগিতা করতে চায় এটা করুক, আমি ওদের এটাতে বাধা দিতে চাই। এখন সবার মধ্যে একটা আশা আলো যে ভালো কিছু হবে। গণফোরাম ছাড়লেও বাবার মতো জনগণের সেবায় নিজেকে রাখতে চান নিয়োজিত। এছাড়াও দেশের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান ডক্টর রেজা কিবরিয়া। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। সকল ভয় শঙ্কা দূরে ঠেলে করোনা ভাইরাস রুখতে ভ্যাকসিন নিচ্ছেন সাধারণ মানুষ। উৎসাহের কেন্দ্রে টিকা গ্রহণকারী ভিআইপিরা। সেই সাথে নিবন্ধন সংখ্যা বাড়াতে শিথিল হলো বয়সের মাপকাঠি। টিকার আওতায় এখন ফ্রন্টলাইনারের পরিবারের সদস্যরাও। এদিকে সোমবার করোনা টিকা নিলেন 46,510 জন। এদের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে 92 জনের, তবে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন 5,12,005 জন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনার গণটিকা প্রয়োগের দ্বিতীয় দিন ছিল সকল ভয় আর শঙ্কাকে পেছনে ফেলে সামনে এগোবার। প্রথম দিন ভিআইপিদের টিকা নেওয়ার পর সোমবার সারা দেশে টিকা কেন্দ্রে ছিল সাধারণ মানুষের ভিড়। তারা জানান নিজেকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ। ভীতি যাচ্ছিল আগে, নেয়ার পরে খুব স্বস্তি ফিল করছে। সবাই হাসি খুশি ভাবে আমাদেরকে বলে যাচ্ছে যে কিছু টেরই তো পেলাম না। প্রত্যেকের প্রতি আমার আহ্বান, সবাই টিকা নেওয়া উচিত। এই দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে টিকা নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। করোনা ভাইরাস রুখতে টিকা নিতে আহ্বান তাদের। আমার ডায়াবেটিসের প্রবলেম আছে, আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, আমার প্রেশারের প্রবলেম আছে। এতগুলো প্রবলেমের পরেও কিন্তু আমি ভ্যাকসিন নিয়েছি। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাবো নির্ভয়ে নির্বিঘ্নে টিকা নিন। একই দিন মিলল আরও সুখবর। টিকা অগ্রাধিকার তালিকা আরও শিথিল করল স্বাস্থ্য অধিদপ্তর। 55 বছরের পরিবর্তে টিকা পেতে ন্যূনতম বয়স এখন 40 বছর। সম্মুখ সারির যোদ্ধাদের পরিবারের সদস্যরাও এবার আওতাভুক্ত হলেন টিকা। এনআইডি অভিযোগ করছিলেন যে ওনারা ঠিক মতন এটাকে ব্যবহার করতে পারছেন না, তো সেই জন্যে যে সমস্ত বারগুলো ছিল সেগুলো অনেক কিছুই শিথিল করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের বেশি লোকজন এটার সাথে সম্পৃক্ত হতে পারেন। পরবর্তী চালানের কথা মাথায় রেখে হাতে থাকা টিকা শেষ করতে ও নিবন্ধন বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানান স্বাস্থ্যের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিচালক। আমাদের হাতে যে পরিমাণ টিকা আছে এই টিকার আমাদের শেষ করতে হবে, কারণ আবার দ্বিতীয় লটের টিকা আসবে, সেই জন্য পরিকল্পনায় একটু পরিবর্তন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে জনসাধারণের সুবিধার্থে টিকা কেন্দ্রে থাকছে অন স্পট রেজিস্ট্রেশন সুবিধা। শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েই এখন করা যাবে নিবন্ধন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও 5 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খলিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা ও বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াসউদ্দিনের বাসায় হামলা করে। গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে গিয়াসউদ্দিনের সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করলে ফের রকিবুলের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এ সময় খলিল নামে গিয়াসউদ্দিনের সমর্থক এক ব্যক্তির মাথায় আঘাত লাগলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গোপালপুর পৌর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হানিফকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলা যুবলীগের অফিসের সামনে অবস্থান করছিলেন আবু হানিফ। হঠাৎই প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন লোক অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু হানিফের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার বিকেলে মঠবাড়িয়া শহরে রাজনৈতিক বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইদ্রিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ইদ্রিস ও আবু হানিফ একই পক্ষের। এ ঘটনায় ইদ্রিসের এক স্বজন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। আমরা যখন অফিসের সামনে দাঁড়ানো তখন আওয়ামী লীগের যারা বিদ্রোহী ছিল তারা মিছিল নিয়ে যাই আমাদের উপরে অতর্কিত হামলা করে। প্রায় ১০০-২০০ লোক হঠাৎ করে যে যুবলীগ অফিস ভাঙচুর এবং যুবলীগ অফিসের সামনে যুবলীগের সভাপতি আবু হানিফ খানকে কোপ এবং মারপিট। তো তার সিটি স্ক্যান না করা পর্যন্ত সে আউট অফ ডেঞ্জার কিনা সেটা বলা যাইতেছে না এবং শরীরের বিভিন্ন জায়গায় তার আঘাতের চিহ্ন আছে। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার ২১ আমার ভাষা। মাতৃভাষা বাংলাকে নিয়ে আমাদের কতই না আবেগ। প্রতি বছর ২১কে উদযাপন করি মহা ধুমধামে। তবে ভুল ব্যবহার এবং ভুল উচ্চারণে একটু একটু করে মৃত্যু ঘটছে প্রাণের মাতৃভাষার। কবি মোহাম্মদ সামাদ মনে করেন, শুধু ভাষার মাসই নয়, মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে সারা বছরই। উচ্চশিক্ষার জন্য বিদেশি ভাষা শিখতে হলেও মায়ের ভাষাকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলাকে নিজের প্রাণের মতো, নিজের মায়ের মতো ভালোবাসতে পারার অনুভূতি সেদিন ভাষা আন্দোলন দিয়েছিল। বুকের রক্তের বিনিময়ে অর্জন হয়েছিল মাতৃভাষার অধিকার। শুধু তাই নয়, বাঙালি পেরেছে মাতৃভাষাকে বিশ্বের দরবারে আসন দিতে। ভাষা আন্দোলন এবং শহীদদের সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তবে আজ সে ভাষাই যেন অনেকের কাছে গুরুত্বহীন। ভিনদেশি ভাষা শিক্ষার উপর জোর দিচ্ছেন অনেকেই। ইংলিশ মিডিয়াম স্কুলেও বাংলা ভাষা অনেকটা উপেক্ষিত। অন্য ভাষা একটা বিত্ত বৈভব যাদের আছে বা যারা একটু আর্থিক সামর্থ্য আছে, তারা একটা ইংরেজি বা এটা শিখে মনে করে এটা আমাকে সম্মানিত করবে বেশি। এই যে ভাষা বানানের বৈষম্য, এই যে কথা বলার মধ্যে উচ্চারণে বৈষম্য বা এইগুলোর বিষয়ে স্কুল কলেজ বা একজন ব্যক্তি নিজের থেকে দায়িত্বশীল হয়ে এই ভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা, লেখা এগুলো আসলে করা উচিত। পরিবার এবং স্কুলে ভাষা শিক্ষার উপর গুরুত্ব বাড়ানোর কথাও বললেন কবি মোহাম্মদ সামাদ। পরিবার এবং স্কুলে ভাষা শিক্ষার গুরুত্ব দিতে হবে বেশি। তা নিজের ভাষা থেকে যদি অন্য ভাষাও শিখতে চায় তাহলে সেটা অনেক সহজতর হয়। প্রতিষ্ঠান তো শুদ্ধ ভাষায় পড়ানোর কথাই, কিন্তু যদি না হয় নিজের দায়িত্ব থেকে হলেও নিজের মায়ের ভাষা শিক্ষিত লোকদের এটা চর্চা করা খুবই অত্যাবশ্যক। ভাষা শহীদদের রক্তের সঠিক মূল্য দিতে হলে নিজ কাজের মাধ্যমে বাংলাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। আন্তরিকতা বাড়াতে হবে মাতৃভাষার প্রতি। সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে বাংলা ভাষার। তবে ঋণ শোধ হবে ভাষা শহীদদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে বরগুনার তালতলী উপজেলায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘর নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এ কারণেই ধসে পড়েছে নির্মাণাধীন ঘর, যার ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের এই মহৎ উদ্যোগ। তবে এই অনিয়মের কথা মানতে নারাজ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছছে হেডনেই পড়িয়ে গেছে, রবিবার গাছতে থুয়ে গেছে, রবিবার পড়িয়ে গেছে। এভাবেই প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন ঘর ধসে পড়ার কথা বর্ণনা করছিলেন বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা উর্মিলা রানী। তার অভিযোগ, সিমেন্ট কম ও বালু বেশি দেওয়ার কারণে দুইবার ঘর ধসে পড়েছে। সিমেন্ট কম দিয়েছে, বালি বেশি দিয়েছে। শুধু উর্মিলা রানী নয়, তার মতো অনেকের অভিযোগ একই। সুবিধাভোগীরা বলছেন, কমপক্ষে 3 ফুট গভীরতার ইটের গাঁথনি থাকার কথা থাকলেও 1 ফুটেরও কম গভীর থেকে ইটের গাঁথনি দিয়ে দেয়াল তোলা হয়েছে। আবার নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হচ্ছে। সিমেন্ট বালি কম দিয়েছে, ফ্লোরটা ভাঙে পড়ে গেছে, মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। কন্ট্রাক্টর টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, থেকে কইছে আমরা যেরকম পারি সেরকম আমরা করে দিয়ে যাব। এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। নির্মাণ কাজের তদারকির দায়িত্ব ছিল তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগমের। তবে ঘর ভেঙে পড়ার পর দায় নিতে রাজি নয় কেউই। এটা ইউনো স্যারে করা, ইউনো স্যারে আপনি ইউনো স্যারের সাথে যোগাযোগ করে নেন। পার্শ্ববর্তী যে লবণ পানি ওটা সিমেন্টের সাথে মিক্সার করার কারণে এরকম ভেঙেছে বলে আমি জেনেছি। আমি পরবর্তীতে এসে দ্রুত পদক্ষেপ নিয়ে এখন সুন্দরভাবে ঘরটা হয়েছে, আপনারা দেখছেন। ঘর ভেঙে পড়ার ঘটনা ও নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে যারা যদি কারো কোনো গাফলতি বা কোনো সমস্যা থেকে থাকে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় বরগুনার তালতলী উপজেলায় 1,71,00,000 টাকা ব্যয়ে 100টি ঘর নির্মাণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, তবে সঞ্চালন লাইন তৈরি শেষ হয়নি। ফলে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর পায়রার উৎপাদন ক্ষমতার 40%-এরও বেশি ব্যবহার করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, পায়রার বিদ্যুৎ এখন বরিশাল বিভাগ থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত আশপাশ এলাকায় দেয়া হচ্ছে। গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত সঞ্চালন লাইন না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালু করা যাচ্ছে না। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে এমন দাবি তাদের। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2016 সালে নির্মাণ শুরু হওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের 620 মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট গত মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। সমপরিমাণ ক্ষমতার আরেকটি ইউনিট গত বছর ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে এসেছে। সংশ্লিষ্টরা জানান, পায়রা বিদ্যুৎ এখন বরিশাল বিভাগ থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত আশপাশ এলাকায় দেওয়া হচ্ছে। বিদ্যুৎ রাজধানীতে আনার জন্য 2016 সালেই ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে মোংলা পর্যন্ত একটি সঞ্চালন লাইন নির্মাণের প্রকল্প হাতে নেয় পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। গোপালগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে, এমনটাই জানান এই কর্মকর্তা। আশা করতেছি পিজিসিবিও কাজ করতেছেন, তারা ভালোভাবে কাজ করতেছেন। খুব দ্রুতই তারা এই গোপালগঞ্জ টু আমিনবাজারের ট্রান্সমিশন লাইন শেষ করতে পারবেন। প্রকল্প পরিচালক বলছেন, পায়রার 4টি ইউনিটের মধ্যে 2টি থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। যদিও গ্রিডের অপ্রতুলতার কারণে আমরা হয়তো পুরো মাত্রায় 1320 মেগাওয়াট আমরা এখান থেকে এখন এভাকুয়েট করতে পারছি না, কিন্তু আমরা এখন প্রস্তুত আছি। তো যখনই গ্রিড রেডি হবে, আমার মনে হয় যে এবছরের শেষে আমরা পুরোটাই, অর্থাৎ 1240 মেগাওয়াট পুরোটাই আমরা এখান থেকে এভাকুয়েট করতে পারবো। পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুধু বোম্বাই মরিচ চাষ করে পিরোজপুরের কয়েক হাজার পরিবার এখন স্বাবলম্বী। মান ভালো হওয়ায় জাপান সেই মরিচের আমদানিকারক। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল মরিচ রপ্তানি হলেও তার পুরো সুফল কৃষক পর্যায়ে পৌঁছায় না বলে অভিযোগ তাদের। কৃষি কর্মকর্তারা বলছেন, মরিচ উৎপাদন থেকে বিক্রি সব ক্ষেত্রেই সহযোগিতা পাবেন কৃষক।
ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা এবং জলাবাড়ি ইউনিয়নে নীরবে ঘটে চলেছে কৃষি বিপ্লব। এখানকার বোম্বাই মরিচ দেশ ছাড়িয়ে সুনাম কুড়িয়েছে বিদেশে। বেসরকারি একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান স্বরূপকাঠির মরিচ পাঠায় জাপানে। একসময় শুধু স্থানীয় চাহিদা মেটাতে বাড়িতে মরিচ গাছ রোপণ হতো কুরিয়ানা ও জলাবাড়ি এলাকায়। মান ভালো হওয়ায় চাহিদা বাড়ে। এখন 2 ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষ শুধু বোম্বাই মরিচের আয় দিয়ে সংসার চালান। মরিচের চাষ প্রথমে 13 বছরই চানছি। এই দিয়া সবাই আমার দেহাদেহি সবাই লাভবান হয়েছে। 1 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। যদি আমি ফুল ভালো ফলন পাই তো আমার 3 লক্ষ টাকার মতন হবে। বোম্বাই মরিচ চাষ করি আমি স্বাবলম্বী, এতে আমার সংসার মোটামুটি ভালোভাবে চলে। নেসারাবাদ থেকে প্রতিদিন কয়েক ট্রাক মরিচ ঢাকায় যায়। কৃষি বিভাগ বলছে মরিচ চাষের উন্নয়নে কৃষি ঋণ সহ সব সহযোগিতা করা হবে কৃষকদের। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি বছর তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সরকার করোনাকালীন সময় প্লাস অন্য সময়েও কৃষির উপরে 4% সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রেখেছেন। নেসারাবাদে প্রায় 80 হেক্টর জমিতে মরিচ আবাদ হয়। হেক্টর প্রতি 10 থেকে 12 টন ফলন পান কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টমেটোর ভালো ফলনও হাসি ফোটাতে পারছে না লক্ষ্মীপুরের কৃষকের মুখে। বছরে প্রায় 50 কোটি টাকার ফসল ফলালেও শুধু হিমাগারের অভাবে সঠিক বাজার মূল্য থেকে বঞ্চিত চাষিরা। তাই কৃষির উন্নয়নের পাশাপাশি পণ্য সংরক্ষণাগার স্থাপনও জরুরি বলছেন কৃষি সংশ্লিষ্টরা। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টমেটোর সবুজ গাছে ছেয়ে গেছে সব মাঠ। এই চিত্র লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার। গাছে গাছে ফুল আর ফল, কাঁচা পাকা টমেটো প্রায় সব গাছে। এমন চিত্র লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি ও রায়পুরেও আছে। লাভজনক হওয়ায় এই কৃষিপণ্যের চাষ বাড়ছে বছর বছর। লাভের ফসল হলেও কৃষকের মুখে হাসি নেই, কারণ বাজার যখন ভালো যায় খেতে তখন ফসল থাকে না। পেকে যাওয়া ফসল আগেই বিক্রি করতে হয় কৃষককে। হিমাগার না থাকায় ফসল সংরক্ষণও করা যায় না, তাই আসল লাভ থেকে বঞ্চিত হন কৃষক। টমেটো আমরা ফাস্তা বেশি গৃহস্থী মেলা মাছ চলে গেছে, আমরা এখানে লোসকান। সরকারের কাছে আমাদের আবেদন, আমরা লক্ষ্মীপুরে একটা কলেজ চাই। হিমাগার স্থাপন সহ অবকাঠামোগত নানা বিষয়ে কৃষি বিভাগের কোনো ক্ষমতা নেই। এজন্য সরকারি কিংবা বেসরকারি উদ্যোগের দিকেই তাকিয়ে থাকতে হয় কর্মকর্তাদের। লক্ষ্মীপুর জেলায় একটি হিমাগার নেই। যদি সবজি সংরক্ষণ করার জন্য একটা হিমাগার থাকতো, টমেটো, গোলালু, ফুলকপি, বাঁধাকপি, সিম, এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য একটি হিমাগার থাকলে অসময়ে এগুলো বিক্রি করলে আরো বেশি মূল্য পাওয়া যেত। লক্ষ্মীপুর জুড়ে এবার 510 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে 550 হেক্টরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আবারও অস্থিরতা শুরু হয়েছে পুঁজিবাজারে। চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূচক হারিয়েছে 270 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমেছে 128 পয়েন্ট, একই ধারা সিএসইতেও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে 350টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র 23টির, কমেছে 236টির এবং 91টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। দিন শেষে ডিএসসিতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় 789 কোটি 80 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 18 কোটি টাকা বেশি। এদিন ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 128 পয়েন্ট কমে 5376 পয়েন্টে নেমে আসে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনা প্রধান। ক্ষমতা গ্রহণের পর সোমবার প্রথম টেলিভিশনে ভাষণ দেন। এ সময় তিনি অভ্যুত্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। নির্বাচনে জালিয়াতির কারণে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে উল্লেখ করে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দেন। দেশের সামরিক শাসনের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের বিক্ষোভের মধ্যে এই ভাষণ দিলেন তিনি। এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, এমনকি নির্বাচন কমিটি সংস্কার করার কথাও জানান। সেনাপ্রধানের বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির মুক্তি আর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে মিয়ানমারে ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ব্যাপক তুষার ধসে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মাঝে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 12 জনকে। অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন ঘটনার জন্য অনেকেই দায়ী করছেন অপরিকল্পিত টানেল এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সহ বিশ্ব উষ্ণায়নকে। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। রোববার সকালে ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের হিমবাহ ধসে পড়ে। এতে দেখা দেয় ভয়াবহ বন্যা। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। এমনকি একের পর এক গ্রাম ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বেশ কয়েকটি এলাকা। প্রাণহানি এড়াতে হাজারো বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের একটি সুড়ঙ্গ থেকে 12 জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ বিমান বাহিনী। জরুরি পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে হাসপাতাল। আমরা বিশেষজ্ঞ টিম মোতায়েন রেখেছি। প্রয়োজনে সেনার সংখ্যা বাড়াতে পারি। আমাদের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন। এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে। আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত প্রত্যেক পরিবারকে 4 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে এমন ঘটনার জন্য অনেকেই দায়ী করছেন টানেল এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সহ বিশ্ব উষ্ণায়নকে। ভূগোলবিদদের অনেকেই বলছেন উষ্ণায়নের ফলে হিমবাহুর তলদেশ গলতে থাকে, ঘটে এমন দুর্ঘটনা। মাসুদ রানা, নিউজ 24। শনিবার থেকে জার্মানিতে বয়ে যাচ্ছে ইতিহাসের অন্যতম তুষার ঝড়। সেই উত্তর মেরু থেকে আসা এই তুষার ঝড়ে দেশটির বিমান সহ স্থলপথে অচল অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন কমপক্ষে 1 জন, আহত হয়েছেন 30 জনেরও বেশি মানুষ। জার্মানি থেকে তিমির সুজয়ের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জার্মানি জুড়ে গত শনিবার থেকে বয়ে যাচ্ছে ইতিহাসের ভয়ঙ্করতম তুষারঝড়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লা স্থল ও বিমান যোগাযোগ। জার্মান আবহাওয়া অধিদপ্তর বলছে এই ঝড়ে 20 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে। সেই সাথে তাপমাত্রা নামতে পারে -18 থেকে 19 ডিগ্রিতে। এই অবস্থায় সর্বসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গত কয়েক দশকে এমন তুষার ঝড়ের দেখা আমরা পাইনি। খুবই বাতাস, সেই সঙ্গে তুষারপাত। সবার সাবধানে চলাচল করা উচিত। তাছাড়া গাছপালার দিকেও খেয়াল রাখতে হবে। গাড়ি চলাচলের ক্ষেত্রে সাবধান হওয়া উচিত সবার। দুর্ঘটনার অনেক খবর পাচ্ছি। জার্মানিতে বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে কমিউনিটির পক্ষ থেকে এমন তুষার ঝড়ে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। খুব তুষারপাত হচ্ছে এবং এই যে তুষার ঝড়, আমি অনুরোধ করব এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া যাতে বাংলাদেশিরা আমরা যাতে খুব বেশি না বের হই প্রয়োজন ছাড়া। এদিকে হঠাৎ আসা তুষার ঝড়টি দারুণ উপভোগ্য হয়ে উঠেছে শিশুদের কাছে। আজ অনেক বছর পর এমন তুষারপাত হচ্ছে, আমাদের কাছে বেশ আনন্দের। তাই বরফে খেলতে বের হয়েছি। এমন অবস্থায় করোনা ভাইরাস থেকে সাবধানতা সহ শীত ও ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে জার্মান সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতির। আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার এই খবর নিশ্চিত করেছে। চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নামা সাকিবের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে। বিসিবি জানায় বাম উড়ুতে চোট পেয়েছেন এই অলরাউন্ডার, ফলে তৃতীয় দিন মাঠে নামেননি সাকিব। পরবর্তী ম্যাচে না খেলতে পারার শঙ্কা, যা শেষ পর্যন্ত সত্যি হলো। ঢাকা টেস্টে শুধু মাঠে নয়, দলেই থাকছেন না এই অলরাউন্ডার। পেশাদার লীগ ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে বসুন্ধরা কিংসের জয়রথ। মুক্তিযোদ্ধার সংসদের বিপক্ষে অস্কার ব্রুজনের দলের জয় ৩-০ ব্যবধানে। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের প্রতিবেদনে। অতীত পরিসংখ্যান, কাগজে কলমের হিসাব সবকিছুই হোম টিম বসুন্ধরা কিংসের পক্ষে। শীর্ষস্থান মজবুতের লক্ষ্যে এদিন কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে কিংসের লড়াই। দত্ত স্টেডিয়ামে, তবে শেষ মুহূর্তে নাম্বার 5 ম্যাচের ১০ মিনিটে রবসন রবিনহোর গোলে স্বাগতিকদের লিড। প্রথমার্ধে আরো কয়েকবার মুক্তিযোদ্ধার রক্ষণে কিংসের আক্রমণ ভাগের হানা, তবে দ্বিতীয় উদযাপন ম্যাচের ৪৫ মিনিটে রবসনের পাসে প্রতিপক্ষের বক্সে ঢুকে বল মুক্তিযোদ্ধার জালে পাঠান রাউল বেসেরা। ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। রাউল বেসেরা সিজনে দ্বিতীয়ার্ধে পুরো 5 পরিবর্তন আনেন বসুন্ধরা কিংস কোচ অস্কার। ফল আসে ম্যাচের ৭৫ মিনিটে। ডান প্রান্ত দিয়ে বেসেরার পাসে গোল করেন বদলি তহিদুল আলম সবুজ। বদলি হিসেবে নেমে ৩-০ এগিয়ে নিলেন। শেষে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। স্কোর কিন্তু রবসন রবিনিয়র। ইলাইটেড বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24। ফ্রি কিক পেয়েছে বসুন্ধরা। অন্যরকম এক খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। দেয়ালকেই ছবি আঁকার ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী আবুল বাশার। নিপুণ হাতে তুলির আঁচড়ে দেয়ালে ফুটিয়ে তুলছেন নানা চিত্রকর্ম। তবে শখের বশে শুরু হলেও দেয়াল চিত্রকে ব্যবসায়িক রূপ দিয়েছেন তিনি। আবুল বাশারের তুলির আঁচড়ের খবর জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। দেয়ালে পাখির কিচিরমিচির, কোনো দেয়ালে অক্টোপাস বা মাছের দুরন্তপনা, নজর কাড়া ফুলের সমারোহ, লোভনীয় পিৎজা বা মোটরসাইকেলের দুরন্ত ছুটে চলা, সবই যেন জীবন্ত দেয়াল চিত্রের ক্যানভাসে। শুরুটা হয়েছিল শখের বশেই, ধীরে ধীরে তা পেশায় পরিণত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী আবুল বাশার। তার তুলির আঁচড়ে নগর জুড়ে গড়ে উঠেছে নতুন এই শিল্পের ক্যানভাস। স্বয়ং বাসা থেকেও আর কি অনুমতি পেয়েছিলাম না। তারপরে একটা ছোট্ট দোকান নেই আর কি, আমি 4টা ওয়াল কাজ করি অনেকটা মানে লুকিয়ে। তারপর 19 দিন টানা কাজ করার পরে আমি ওয়ালগুলো যখন সবার সামনে উন্মুক্ত করে, তখন থেকে আর কি আস্তে আস্তে প্রচার হওয়া শুরু করে। পারিশ্রমিকের বিনিময়ে রেস্টুরেন্ট, বাসাবাড়ির ভেতর ও বাহির এবং শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরে দেয়াল চিত্র করছেন বাশার। সারা দেশে তার শিল্পকর্মের সংখ্যা ছাড়িয়েছে 350। ইচ্ছে আছে দেশের সব দেয়ালেই থাকবে তার তুলির আঁচড়। বেসিক যে ধারণাটা যে ওয়ালটাতে কোন কাজটা করলে ভালো হবে, কোন জিনিসটা, এটার মজাটা আমি যখন পেয়ে গেলাম, ঠিক সেই সময় থেকে আমার কাজের কিন্তু এক্সপ্যান্ড বা আপনি বলেন যে যেটা মানে কি বলবো প্রচার, সেটা খুব দ্রুত হতে থাকলো। শিল্পকে জনসাধারণের কাছাকাছি নিয়ে যেতে এই দেয়াল চিত্র বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন চারুকলা বিভাগের এই শিক্ষক। যদি সরকারি বা আধা সরকারি বা অন্যান্য কোনো বৃহৎ প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে, তো সেই ক্ষেত্রে শিল্পী এবং শিল্প উভয়ের জন্যই এটা মঙ্গলকর হবে। দেয়ালে রঙিন চিত্রকর্মের প্রতি সাধারণ মানুষের আগ্রহই একদিন চারুকলার শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে মনে করছেন শিল্পীরা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।